না, আসলে সার্কুলারটা কিন্তু সেই উদ্দেশ্যে করা হয়নি। হ্যাঁ, ইডিএফ ফান্ড তৈরি করা হয়েছিল কিন্তু এক্সপোর্টকে প্রমোট করার জন্যই। হ্যাঁ, সহায়তা, ওয়ার্কিং ক্যাপিটালের সহায়তা হিসাবে করা হয়েছিল। আসলে ইডিএফ সংক্রান্ত মাস্টার সার্কুলার সর্বশেষ 2017 সালে করা হয়। 17 থেকে 26 এই 9 বছরে অসংখ্য অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো এই খুচরা মানে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামেন্ডমেন্টগুলোকে অ্যাকোমোডেট করে আজকে 9 বছর পর আবার ওই মাস্টার সার্কুলার আগে করা হলো, যাতে যেই চেঞ্জগুলো হলো অনেকের হয়তো বা মাঝখানে মনে করেন 17 এবং 26-এর মাঝখানে 4-5টা অ্যামেন্ডমেন্ট হয়ে যেয়ে থাকে, আমি 2টা সম্পর্কে আমি অবগত, বাকি 3টা সম্পর্কে ধারণা নেই, এরকম যাতে না হয় এই জন্য সবগুলো অ্যামেন্ডমেন্টকে অ্যাকোমোডেট করে 26 সালে আবার একটা মাস্টার সার্কুলার করা হলো। আর এই সার্কুলারে একটা পরিধি বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা আগে ইডিএফের আওতায় সুবিধা পেত, ঋণ সুবিধা, তার মধ্যে আরও 3টা অ্যাসোসিয়েশনকে ইনক্লুড করা হয়েছে। এর মধ্যে বাইসাইকেল নির্মাণ শিল্প, আসবাবপত্র এবং হিমায়িত খাদ্য যারা এক্সপোর্ট করে, হিমায়িত খাদ্যেরও ব্যাক টু ব্যাক র মেটেরিয়ালস ইম্পোর্টের জন্য এই ইডিএফ থেকে ফান্ড সরবরাহ করার সুযোগ আছে। আমাদের 2022 সালে ইডিএফ সংক্রান্ত একটা সার্কুলারে বলা হয়েছে যে যদি এক্সপোর্ট প্রসিজ দ্বারা এই ইডিএফের আউটস্ট্যান্ডিং অ্যাডজাস্ট না হয়, দ্যাট ইজ গ্রাহক যদি নিজ উৎস থেকে নিজস্ব অর্থ থেকে এই ঋণ অ্যাডজাস্ট করে, তবে কিন্তু সে আর ইডিএফ ফ্যাসিলিটি পেত না। অর্থাৎ ইডিএফের লোন এক্সপোর্ট প্রসিজ থেকেই অ্যাডজাস্ট করতে হবে। এখন সেখানে সামান্য একটা শৈথল্য আনা হয়েছে যে হ্যাঁ উনি পাবেন না, তবে যখন এক্সপোর্ট প্রসিজ চলে আসবে তখন আবার সে এলিজিবল হবেন ইডিএফ ফান্ড থেকে অর্থ নেওয়ার ক্ষেত্রে। এই বিষয়ে এইভাবে এই নতুন মাস্টার সার্কুলারটা প্রণীত হয়েছে। এর ফলে যে বাইরে টাকা আসার প্রবণতা কিংবা আমরা যেটা বলি যে পাচার করে দিই, সেই প্রবণতা কমে যাচ্ছে না, এটা তো মূলত কি, যারা এক্সপোর্ট করে এক্সপোর্টের ব্যাক টু ব্যাকের নিড হিসেবেই কিন্তু এই জিনিসটা এই ইডিএফ ফান্ড তৈরি করা হয়েছে। এক্সপোর্ট প্রসিড যদি ঠিকমতো আসে, কারণ তবে তো আর এক্সপোর্টের মাধ্যমে অর্থ পাচারের সুযোগ আর থাকছে না। হ্যাঁ, এটা দায়িত্ব ব্যাংকের। ব্যাংক দেখবে যে এক্সপোর্ট প্রসিড ঠিক মতো আসছে কিনা, তার রিপোর্টিং এখন তো দেখেন আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে সব কিছু মনিটর করা হয়। হ্যাঁ, ব্যাংকগুলো যদি সজাগ থাকে আশা করি কমবে। অন্য একটা প্রসঙ্গ একটু আলাপ করি, বাংলাদেশের ব্যাংকিং খাতে একটা অনন্য মসজিদ আর কি, সদ্য সাবেক রাষ্ট্রপতি দুটি ব্যাংকের, একটি ব্যাংকের পরিচালক হিসেবে ছিলেন, একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন। যে দুটি ব্যাংকে উনি সংশ্লিষ্ট ছিলেন, দুটি ব্যাংকে একটি গ্রুপের মালিকানা ছিল এবং দুটি ব্যাংকের স্বাস্থ্যের ব্যাপক অবনতি, একটি ব্যাংক 5 জায়গায় উঠে যাচ্ছে, আর একটি ব্যাংক যদি ওপেন করেন সেই করেন, কিন্তু এই ব্যাংকের থেরাপি ঋণ সেটা এই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার ছিলেন তাদের তো শেয়ার হোল্ডার জব্দ করা আছে। তো মানুষের মধ্যে একটি প্রশ্ন, তাহলে এই যে ওনার সুনিহিত ব্যাংকের পরিচালক ছিলেন, ওনার সময়কালের বিষয়গুলোকে আপনারা তদন্ত করে? না, আসলে কোনো ব্যক্তিকে টার্গেট করে কিছু করা হয় না। আমাদের কাছে তো প্রতিষ্ঠানগুলি মুখ্য। দেখবেন বিভিন্ন ব্যক্তি হলো ব্যাংকের কাস্টমার, আমাদের কাস্টমার হচ্ছে ব্যাংক। আমরা ব্যাংকগুলোকে ইন্সপেকশন করি, সেখানে অনিয়ম পেলে সেগুলো তুলে ধরি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলি। যারা দায়ী, এর মধ্যে কারো ম্যানেজমেন্ট লেভেলে কারো সম্পৃক্ত আছে কিনা, পর্ষদে কারণে সম্পৃক্ত আছে না, এগুলো ব্যাংক আমরা আইডেন্টিফাই করি। ব্যাংক নিজেরাও ইন্টারনাল অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করে, এক্সটার্নাল অডিট হয়। এইসব ফাইন্ডিংসের মাধ্যমে তুলে ধরা হয় যে এই ধরনের অনিয়ম বা বিচ্যুতির জন্য কারা দায়ী, তার জন্য বিধি মোতাবেক যে শাস্তিমূলক ব্যবস্থা হওয়ার তা হয়। এখানে কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে বাংলাদেশ ব্যাংক কোনো কর্মকাণ্ড পরিচালনা করে না। কিন্তু ব্যাংকিং খাতে একটা আলোচনা তৈরি হয়েছে যে উনি ব্যাংকের বোর্ডে যখন ছিলেন, বোর্ড পরিচালক হিসেবে যে সম্মান নেওয়ার কথা, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষই তার কয়েক গুণ বেশি সময় তাকে অফিসে বিতরণ করতে, এই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার। না, এগুলি মানে রাষ্ট্রীয় সর্বোচ্চ, উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী, এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো
বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে, এরকম হওয়ার সুযোগ নেই। বাজারে যে বহুল প্রচলিত 10 টাকা 20 টাকার নোট, এগুলো একেবারে ছেঁড়া ফাটা অবস্থায় আছে। বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নতুন নোট ছাড়া দিচ্ছে কিনা, বা এই পুরাতন নোটগুলো তুলে নেওয়া হবে কিনা, আর ব্যাংকে ছেঁড়া নোট দেওয়ার পরে ব্যাংক ফেরত দেওয়ার যে একটা আপনারা আইন করেছেন, সেটা ব্যাংক কিন্তু নিচ্ছে। এই ব্যাপারে আপনাদের কোনো নীতিগত অবস্থান বা কোনো পদক্ষেপ নিচ্ছে? আচ্ছা, নোট ছাপানোর কাজ চলমান আছে, হয়তোবা বাজারের চাহিদার তুলনায় যোগানের পরিমাণ কম, যার ফলে যেই নোটগুলো মানে পুনরায় ব্যবহার করার যোগ্য ছিল না সেগুলো বাধ্য হয়ে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা গ্রাহক যখন ব্যবহার অযোগ্য নোট তাদের কাছে ফেরত দিতে আসে, ওটা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ওইটা চেঞ্জ করে নিবে। হয়তোবা পূর্বে আমরা নতুন চকচকে নোট দিতাম, এখন হয়তো নতুন নোট দিতে না পারলেও পুনরায় ব্যবহারযোগ্য নোট তাদেরকে দিতে পারবো, এবং একইভাবে গ্রাহকরাও ব্যাংকের কাছ থেকে নোট চেঞ্জ করার সুযোগ পাবে, এবং সুযোগটা অব্যাহত আছে, এটি আমাদের বিশ্বাস। মানে এই ধরনের আমরা চাই না যে কোনো গ্রাহক কোনো ব্যাংকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করার সুযোগ পাক। এর পরিদর্শন দলে এই পরিদর্শন রিপোর্টে যদি যে সকল অনিয়মের কথা আপনি উল্লেখ করলেন সেগুলো যদি অন্তর্ভুক্ত থাকে, তবে এটা খুবই দুঃখজনক হবে যে এটা পূর্বের অভিযুক্ত বোর্ড না, এটা পুনর্গঠিত একটা বোর্ড। আমরা বাংলাদেশ ব্যাংক সহ সম্পূর্ণ জাতি আশা করছিল যে যে সকল ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে নতুন করে রিফর্ম করা হয়েছে তারা আর যাই হোক আইনের বিচ্যুতি ঘটিয়ে কোনো কাজ করবে না। হয়তোবা মানুষের আশা অনুযায়ী কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট দেখাতে নাও পারে, কিন্তু পূর্বের কোনো অনিয়মের পুনরাবৃত্তি ঘটবে এটা কোনোভাবেই কাম্য না। ইন্সপেকশন রিপোর্টে আমরা যে সকল অনিয়ম পাই বিধি মোতাবেক এই ব্যাপারে ব্যাংকের কাছে রিপোর্ট পাঠিয়ে তাদের ব্যাখ্যা এবং এগুলি কমপ্লায়েন্স আমরা নির্দিষ্ট সময় দিয়ে দিই, এই সময়ের মধ্যে এগুলোর ব্যাখ্যা দিবেন এবং এগুলো কীভাবে রেকটিফাই করবেন সেগুলো আমাদেরকে জানাবেন। এইটার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে যদি ব্যাংক বা পর্ষদের বা ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো সদুত্তর বা যে রিপ্লাই পাই সেটা যদি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না মনে হয়, তবে অবশ্যই বিধি মোতাবেক তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশিরভাগ প্রশ্নের উত্তর তো আপনাদের জানা। খরচ বা অপচয়, তো এটাও তো এক ধরনের বড় ধরনের অপচয়, এবং পুনর্গঠিত বোর্ডের নিজস্ব চেতনা থেকে আসা উচিত যে আমাদের প্রতিষ্ঠানটি এতটা লসে আছে, এই সময় আমাদের একটা সিস্টার কনসার্ন যার এই প্রতিষ্ঠানের মানে স্টেটমেন্টকে আরও রিচ করবে এরকম কোনো ভূমিকা নাই, সেই প্রতিষ্ঠানকে ভ্রমণ করতে কেন আমরা এত কোটি টাকা ব্যয় করব। স্বাভাবিকভাবে এখন তো গ্লোবাল ভিলেজ, আমরা এখানে বসেই 4-5টা দেশে অবস্থানকারী ব্যক্তির সাথে একসাথে মিটিং করতে পারি, এটা তো কোনো সমস্যা নেই একটি দেশের সাথে। এবং এটাও আমাদের তদন্তে উঠে এসেছে এবং এই অনিয়মের ব্যাপারেও তাদের কাছে ব্যাখ্যা তলব করা হবে যে কেন এই কাজটা আপনারা করলেন।